হাই, আমি সিদ্ধার্থ। আমার আজকের টপিক পালস রেটের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাইটাল সাইন ব্লাড প্রেশার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ এবং পাবমেড সেন্ট্রাল পিএমসির মতো আন্তর্জাতিক মেডিকেল জার্নালের ইতিহাস বিষয়ক আর্কাইভ থেকে জানা গেছে, প্রথম রক্তচাপ পরিমাপ করেন ইংরেজ বিজ্ঞানী স্টিভেন হেলস 1733 সালে। একটি ঘোড়ার রক্তনালীতে টিউব প্রবেশ করিয়ে তিনি রক্তচাপ মেপেছিলেন, তবে এটি মানুষের জন্য উপযোগী বা আরামদায়ক ছিল না। আধুনিক বিপি মেশিন বা স্ফিগমোম্যানোমিটার আবিষ্কার করেন ইতালীয় চিকিৎসক শিওপিওন রিভারোকি 1896 সালে। পরবর্তীতে 1905 সালে রাশিয়ান চিকিৎসক নিকোলাই কোরটকভ এতে স্টেথোস্কোপ ব্যবহার করে নিখুঁতভাবে রক্তচাপ মাপার পদ্ধতিটি উন্নত করেন। এই কারণে রক্তচাপ মাপার সময় আমরা যে শব্দ শুনতে পাই তাকে কোরটকভ সাউন্ড বলা হয়। কমেন্টে জানিও কোরটকভ শব্দটা নতুন শিখলে নাকি আগেও বইতে পড়েছো। রক্তচাপের সংজ্ঞা বলার আগে রক্তনালীর গঠন সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখি। রক্তনালী প্রধানত 3 প্রকারের হয়: ধমনী বা আর্টারি, শিরা বা ভেন ও রক্তজালিকা বা ক্যাপিলারি। মনে রাখবে, হৃৎপিণ্ড থেকে যে নালী বের হয় সেটা ধমনী, আর হৃৎপিণ্ডে যে নালী প্রবেশ করে তা হলো শিরা। আর শরীরের প্রত্যেক কোষে যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে সে হলো রক্তজালিকা বা ক্যাপিলারি। মানবদেহের সংবহনতন্ত্র হলো বদ্ধ সংবহনতন্ত্র। কোষ থেকে উৎপন্ন বর্জ্য বা ডিঅক্সিজেনেটেড ব্লাড শিরা বয়ে নিয়ে গিয়ে হার্টে নিয়ে যায়। হার্ট সেই রক্ত ফুসফুসীয় ধমনী দ্বারা ফুসফুসে শোধন করতে পাঠায় বা অক্সিজেনেটেড করতে পাঠায়। শোধন হলে সেই রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড ফুসফুসীয় শিরা দ্বারা হার্টে প্রবেশ করে। হার্ট আবার সেই রক্তকে ধমনী দ্বারা রক্তজালিকায় পৌঁছায়। রক্তজালিকা তা কোষে পৌঁছতে সাহায্য করে। এই মুহূর্তে আমার এত কথা বলার একটাই উদ্দেশ্য যে হার্ট পাম্প করার পর যে নালী দিয়ে রক্ত সরবরাহ করে তা হলো ধমনী বা আর্টারি। তাহলে বলো, ধমনীই কেন? শিরা বা রক্তজালিকা ওই জায়গায় দেওয়া হয়নি কেন? এটাই হলো 3টি নালীর গঠনগত পার্থক্য। কারণ হার্ট সজোরে পাম্প করার ফলে রক্তের চাপ অতিরিক্ত বেড়ে যায়, ফলে সে বেরোবার সময় রক্তনালীর গায়ে চাপ সৃষ্টি করে। এই সময় রক্তনালীর দেওয়াল যদি পুরুষ্ট বা মাস্কিউলার না হয় তবে রক্তনালীটি ছিঁড়ে যাবে এবং মানুষটি মারা যাবে। তাই 3টি নালীর আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা গঠন করা হয়েছে। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে, ধমনীর মাঝের মাসেল লেয়ার মোটা, শিরার মাঝের মাসেল লেয়ার পাতলা, আর ক্যাপিলারির মাঝে কোনো মাসেল লেয়ার নেই। রক্তনালী নিয়ে যখন বিস্তারিত বলবো তখন আরও জানা যাবে। এখন ফিরে আসি রক্তনালীর দেওয়ালে রক্তের যে চাপ তা নিয়ে। তাহলে রক্তচাপ কাকে বলে? সহজ কথায়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কারণে রক্তনালীর, বিশেষ করে ধমনীর দেওয়ালে রক্তের যে পার্শ্বচাপ তৈরি হয় তাকেই রক্তচাপ বা ব্লাড প্রেশার বলে। রক্তচাপ বা ব্লাড প্রেশারকে 4 ভাগে ভাগ করা হয়: সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, পালস প্রেশার আর মিন প্রেশার। হার্টের সংকোচনের ফলে রক্তনালীতে যে সর্বোচ্চ চাপ সৃষ্টি হয় তা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। আর হার্টের প্রসারণের ফলে হার্ট যখন বিশ্রামে যায় তখন রক্তনালীর সর্বনিম্ন চাপকে বলা হয় ডায়াস্টোলিক বিপি। তার নর্মাল রেঞ্জ হলো 80 মিলিমিটার অফ মার্কারি। পালস প্রেশার কি? পালস প্রেশার মূলত হৃৎপিণ্ডের কার্যক্ষমতা এবং ধমনীর স্থিতিস্থাপকতা বা নমনীয়তা কেমন তা নির্দেশ করে। সহজ কথায়, সিস্টোলিক বিপি থেকে ডায়াস্টোলিক বিপি বিয়োগ করলে যে মান পাওয়া যায় সেটাই হলো পালস প্রেশার। যেমন ধরো আমার রক্তচাপ 120/80, এখানে সিস্টোলিক 120 মাইনাস ডায়াস্টোলিক 80 = 40।
তাহলে আমার পালস প্রেশার হলো 40 মিলিমিটার অফ মার্কারি। পালস প্রেশারের নর্মাল রেঞ্জ হলো 30 থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। তোমরা হয়তো ভাবছো পালস প্রেশার নিয়ে এত কিছু বলার কি দরকার, এটা তো খুব একটা কাজে লাগে না। কিন্তু জেনে রাখো মিন আর্টারিয়াল প্রেশার বা মেন প্রেশার ক্যালকুলেশন করতে গেলে পালস প্রেশার আগে জানতে হবে। কারণ মিন আর্টারিয়াল প্রেশার বের করার নিয়ম বা ফর্মুলা হলো ডায়াস্টোলিক বিপি প্লাস 1/3 অফ পালস প্রেশার। ধরো আমার বিপি 120/80, পালস প্রেশার 40, তাহলে মিন আর্টারিয়াল প্রেশার হলো 80 যোগ 1/3 গুণ 40 ইজিক্যাল টু 93.3। মিন আর্টারিয়াল প্রেশারের পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একজন মানুষের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্তনালীর ভেতরের গড় রক্তচাপ। ফলে শরীরের ভাইটাল অর্গ্যান বা হার্ট, কিডনি আর ব্রেন এই ঠিকমতো রক্ত প্রবাহিত হচ্ছে কি না তা বোঝার উপায় এই ম্যাপ বা মিন আর্টারিয়াল প্রেশার। এবার আসি এর স্বাভাবিক মাত্রায়। একজন সুস্থ মানুষের স্বাভাবিক ম্যাপ সাধারণত 70 থেকে 100 এর মধ্যে হয়ে থাকে। আর শরীরের প্রধান অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে রক্ত ও অক্সিজেন সরবরাহের জন্য ম্যাপ কমপক্ষে 65 ওপর হওয়া জরুরি। সাধারণত ম্যাপ দেখা হয় বেশি অপারেশন থিয়েটার আর আইসিইউতে। ম্যাপ যদি 60-এর নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে শরীরের সব অর্গ্যান ঠিকমতো রক্ত পাচ্ছে না এবং সেই অর্গ্যানগুলি আস্তে আস্তে ফেলিওরের দিকে চলে যাচ্ছে। আর ম্যাপ যদি 100 মিলিমিটার অফ মার্কারির বেশি থাকে তাহলে জানবে রক্তনালীতে অনেক বেশি চাপ রয়েছে। দীর্ঘক্ষণ এরকম থাকলে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা কিডনির ক্ষতি হতে পারে। যেমন আইসিইউতে কোনো রোগীর ব্লাড প্রেশার হঠাৎ কমে গেলে, যেমন সেপসিস, এক্সেসিভ ব্লিডিং বা হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে, সেক্ষেত্রে মেডিসিন দিয়ে আমরা বা ডক্টররা সবার আগে ম্যাপ তোলা হয় যাতে ব্রেন আর কিডনি নষ্ট না হয়। সেই রকমই মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক রাখার জন্য একটি নির্দিষ্ট প্রেশারের প্রয়োজন হয়। একে বলে সেরিব্রাল পারফিউশন প্রেশার। এটি সরাসরি ম্যাপের ওপর নির্ভর করে। যদি কারোর মাথায় আঘাত লাগে বা ব্রেন স্ট্রোক হয় তখন ডক্টররা ম্যাপকে নির্দিষ্ট মাত্রায় ধরে রাখার চেষ্টা করেন যাতে ব্রেনের নতুন কোনো ক্ষতি না হয়। আর প্রেগন্যান্সির সেকেন্ড ট্রাইমেস্টারে ম্যাপ যদি 85 থেকে 90-এর বেশি থাকে তবে তা পরবর্তীকালে প্রি এক্লাম্পসিয়া হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে ধরা হয়। তাই এটি আগে থেকে জানলে মা ও শিশুর ঝুঁকি অনেকটা কমানো সম্ভব হয়। 4 রকমের প্রেশার নিয়ে সংক্ষেপে বললাম। এগুলো মনে রাখতে চাইলে ডেইলি 10টা করে রুগীর ম্যাপ বের করো আর কার রেঞ্জ কেমন হিসাব করো। কে বিপদসীমার বাইরে আর কে বিপদসীমায় আছে ডায়াগনোসিস করো আর ডক্টরদের জানাও। ব্লাড প্রেশারের স্বাভাবিক মাত্রা হলো 120/80 মিলিমিটার অফ মার্কারি। হাই প্রেশার বলা হবে 120/140/80 বা তার বেশি হলে। এক্ষেত্রে বলে রাখি ব্লাড প্রেশার বেশি হলে বলা হয় হাইপারটেনশন আর কম হলে বলা হয় হাইপোটেনশন। হাইপারটেনশনের লক্ষণগুলি হলো হেডেক, বেশিরভাগ ক্ষেত্রে পিছন দিকে হয়, অক্সিপিটাল হেডেক বলা হয়, ভার্টাইগো বা মাথা ঘোরা, প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা, চোখে ঝাপসা দেখা, ব্লাড ভিশন যাকে বলা হয়, বা নাক দিয়ে রক্ত পড়া বা মেডিকেল টার্মে এপিস্ট্যাক্সিস বলা হয়। জেনে রাখা ভালো অনেক সময় এর কোনো লক্ষণই থাকে না, তাই জন্য হাইপারটেনশনকেও সাইলেন্ট কিলারের মধ্যে ফেলা হয়। এবার আসি কজ অফ হাইপারটেনশনে। কেন হয় হাইপারটেনশন? প্রাথমিকভাবে যেগুলোর জন্য হয়, খাবারে অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত ওজন বা মেদ বৃদ্ধি, মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস, জেনেটিক্স বা বংশগত কারণ, শারীরিক পরিশ্রম না করা এবং রাত জাগা অভ্যাস, তার সাথে ধূম্রপান, মদ্যপান। তাহলে আমাদের করণীয় কি? প্রথমে আসি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে। মানে বর্তমান সময়ে আমাদের যা লাইফস্টাইল, যেমন রাতে দেরি করে ঘুমানো, সকালে দেরি করে ওঠা, ব্রেকফাস্ট স্কিপ করা,
অসময়ে খাবার খাওয়া, অসময়ে ঘুম, অতিরিক্ত মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম প্রায় নেই বললেই চলে, অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া, ধূমপান করা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেকটাই ঝুঁকি কমানো যায়। বাকি হাইপারটেনশন হয়ে গেলে ডাক্তারের পরামর্শে মেডিসিন শুরু করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা না হলে ক্যাপিলারির প্রেশার বেড়ে গিয়ে তা ছিঁড়ে যেতে পারে এবং একটি হেমারেজ হতে পারে। এই ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে নাকের রক্তজালিকা আর মাথার রক্তজালিকায় দেখা যায়। তাই বেশিরভাগ হাইপারটেনসিভ পেশেন্টকে আমরা হেমারেজিক সিভিএ আর এপিস্ট্যাক্সিস নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখি। 2 নম্বর, পাতে অতিরিক্ত লবণ ব্যবহার না করা। 3 নম্বর, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা। 4 নম্বর, পর্যাপ্ত ঘুমানো এবং দুশ্চিন্তা মুক্ত থাকা। এবার আসি আমাদের বিপি মেশিন, স্ফিগমোম্যানোমিটার। এর পার্টগুলো কি কি? কাফ, যেটা হাতে বাঁধা হয়, বাল্ব, যেটা পাম্প করা হয়, এয়ার রিলিজ ভালভ, যেটা দিয়ে এয়ারটাকে টাইট করা হয় এবং খুলে দেওয়া হয়, প্রেশার গেজ, যেখানে কাঁটাগুলি আছে, যেখানে আমরা দেখতে পাবো কত সিস্টোলিক কত ডায়াস্টোলিক, বা সেটাকে ডায়ালও বলা হয়, আর এয়ার টিউব, যেটা দিয়ে বাতাসটা যায়। এবার আসি কী করে প্রেশার মাপবে। প্রথমেই রুগীকে 5 থেকে 10 মিনিট শান্ত করে বসাবে। হিস্ট্রি নেবে 30 মিনিটের মধ্যে সে যেন চা কফি সেবন বা ধূমপান না করে। রুগীকে হেলান দিয়ে একটি চেয়ারে রিল্যাক্স করে বসাবে। হাতটা একটি টেবিলের মধ্যে সাপোর্টে রাখবে। কাফটাকে আপার আর্মে এমনভাবে বাঁধবে যাতে একটি আঙুল প্রবেশ করানোর জায়গা থাকে আর টিউব দুটি ব্র্যাকিয়াল আর্টারির ওপরে থাকে। তারপর ডায়ালটিকে হাতের জামার ওপরে ক্ল্যাম্প করবে। এয়ার ভালভটিকে টাইট দিয়ে কিউবিটাল ফসায় ঠিক আর্টারি ফিল করে তারপর স্টেথোস্কোপ বসাবে। 160 থেকে 180 পর্যন্ত কাঁটাটি তুলতে পারো পাম্প করে, অনেক সময় তার বেশিও তোলা হয়, 200 অবধিও যাওয়া হয়। তারপর আস্তে আস্তে এয়ার রিলিজ করবে আর শুনবে কত নম্বরে এসে প্রথম পালসের শব্দ শুনতে পাচ্ছ, সেটাই হলো সিস্টোলিক প্রেশার। আর আস্তে আস্তে এয়ার রিলিজ করতে করতে যেখানে শব্দটি মিলিয়ে যায় সেটি হলো ডায়াস্টোলিক প্রেশার। এটাই হলো ব্লাড প্রেশার দেখার নিয়ম। আশা করি ব্লাড প্রেশারের কতটা গুরুত্ব তা তোমাদের বোঝাতে পারলাম। কোনো কনফিউশন বা দ্বিমত থাকলে কমেন্টে জানাতে পারো। আজ এই পর্যন্তই, পরের টপিক নিয়ে আসছি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আলোচনা তোমাদের কাজে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।